বন্ধুরা, আরজিকর কাণ্ডের তদন্তে প্রথম থেকেই কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের মনেই একাধিক প্রশ্নের উদ্রেক হয়েছে। এবং সবথেকে বড় কথা, আন্দোলনরত ছাত্রছাত্রী, ডাক্তারি পড়ুয়া যারা রয়েছেন, তারা কিন্তু সেই বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে তার পদত্যাগ অবধি দাবি করছেন। এবার আপনারা জানেন যে গতকাল শেষ পর্যন্ত পুলিশ পিছু হটে এবং বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে ছাত্ররা তার হাতে পদত্যাগপত্র তুলে দেন। এটা বড় খবর নয়, কিন্তু সবথেকে বড় খবর, এই বিনীত গোয়েলকে এবার যে জিজ্ঞাসাবাদ করা দরকার আছে। অনেকেই যেটা বলছিলেন, বিরোধী নেতারাও বলছিলেন যে বিনীত গোয়েল, মমতা ব্যানার্জি এবং সন্দীপ ঘোষকে মুখোমুখি বসিয়ে নাকি জেরা করতে হবে। তো সেই মমতা ব্যানার্জি অবধি কী হবে সেটা অন্য কথা, কিন্তু বিনীত গোয়েলকে নিয়ে কি এবার বড়সড় কোনো পদক্ষেপ করতে চলেছে সিবিআই? সেই জল্পনা কিন্তু বাড়তে শুরু করেছে এবং দুটো খুব ইম্পর্টেন্ট খবর এখানে সামনে আসছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু এই বিনীত গোয়েলকে নিয়ে আজকে বড়সড় একটা ইঙ্গিত দিয়েছেন। তার পাশাপাশি কিন্তু গতকাল পদত্যাগের জন্য তার কাছে ছাত্ররা পৌঁছেছিলেন। আজকে কলকাতা হাইকোর্টে একটা বিশেষ ঘটনা ঘটেছে এবং তারপরই বিনীত গোয়েলকে তড়িঘড়ি ছুটে যেতে হয়েছে নবান্নে। একটা পোরশন বলছে বিনীত গোয়েল নিজে থেকে সেখানে পৌঁছেছেন, অন্য একটা মহল বলছে না, নবান্ন থেকেই তাকে ডেকে পাঠানো হয়েছে। এবার সেখানে কার সঙ্গে বৈঠক করছেন, কি বৈঠক করছেন, বিনীত গোয়েলকে ধরে, বিনীত গোয়েলকে কি এবার সিবিআই কোনো রকম জিজ্ঞাসাবাদের পথে হাঁটবে? এবং সেই বিনীত গোয়েলকে ধরে, তার সূত্র ধরে কি নবান্ন অবধি সিবিআই পৌঁছে যাবে? সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে এবং সেই জন্যই কি নবান্নে তড়িঘড়ি বিনীত গোয়েলকে ডেকে পাঠানো হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম স্যার, তিনি সুপ্রিম কোর্ট নিয়ে কি ইঙ্গিত দিলেন, বিনীত গোয়েল নিয়ে কি ইঙ্গিত দিলেন, তার সমস্ত কিছু আপডেট নিয়ে আসবো এই প্রতিবেদনে। নমস্কার প্রিয়বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই বিনীত গোয়েলকে নিয়ে প্রথম থেকেই বিরোধীরা কিন্তু স্বর চড়াচ্ছিলেন। তারা বলছিলেন যে এই বিনীত গোয়েলকে হেফাজতে নেওয়ার দরকার আছে সিবিআইয়ের, এবং হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার দরকার আছে। এমনকি তার ফোনটা নিয়ে সেই ফোন ট্রেসিং করারও দরকার আছে। সেই দিনকে তার ভূমিকা কী ছিল, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন বিনীত গোয়েল সিপি, তিনি সারাক্ষণ সেখানে ছিলেন এবং পুরো জিনিসটা তিনি হ্যান্ডেল করেছেন। সেই জায়গা থেকে যে যে বিচ্যুতি পুরো তদন্তে উঠে আসছে, সেটা বিনীত গোয়েলের গাফিলতি নাকি ইন্টেনশনালি সেটা করে তিনি তদন্তটার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে চাইছিলেন, এইটা কিন্তু প্রশ্নের মুখে চলে এসছে। এবার এই বিনীত গোয়েলের বিরুদ্ধে আজকে একটি মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং জনৈক এক আইনজীবী রয়েছেন, তিনি এই মামলাটি করতে চেয়েছেন। কী বিষয় রয়েছে এই মামলায়? বলা হচ্ছে যে বিনীত গোয়েলের পদত্যাগের দরকার আছে। কেননা সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী এই ধরনের ক্ষেত্রে নির্যাতিতার নাম বলা যায় না, অথচ কলকাতা পুলিশের কমিশনারের পদে বসে থাকা বিনীত গোয়েল সেই নাম প্রথম দিনই সংবাদ মাধ্যমের সামনে এক্সপোজ করে দেন। এই যুক্তিতে তার ওই চেয়ার থেকে তার অপসারণ, তার পদত্যাগ ইমিডিয়েটলি দরকার আছে, এই নিয়ে মামলা আছে। এবার এই মামলাটার গভীরে কিন্তু আরও অনেক ব্যাপার অনেকেই দেখছেন। আইনজীবী মহল বলছেন এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেখুন, কলকাতা পুলিশের কমিশনার পদে রয়েছেন, সেই অবস্থায় তার গ্রেপ্তারির ক্ষেত্রে কিছু আইনি জটিলতা রয়েছে এবং তাকে হেফাজতে নেওয়ার কথা যে সিবিআইকে বলা হচ্ছে, সেই সব জায়গা থেকে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। কিন্তু তাকে ওই পোস্ট থেকে সরিয়ে দিলে সেক্ষেত্রে পদ্ধতিগতভাবে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। সেই জন্য কি এই মামলাটা করানো হয়েছে, এই প্রশ্নটা উঠছে। এবার সবথেকে বড় কথা, এখানে আদালতের দৃষ্টিভঙ্গিটাও কিন্তু বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে পুরো ব্যাপারটাকে। কেননা এই ব্যাপারটার মধ্যে যদি কোনো মেরিট না থাকতো যে বিনীত গোয়েল দোষ করেছে, যে বিনীত গোয়েলের পুলিশ আবার এই নাম এক্সপোজ করার দায়ে ফেক নিউজ বলে সেগুলোকে বিভিন্ন লোককে হ্যারাস করছে, সেই বিনীত গোয়েল নিজে নাম এক্সপোজ করেছে, সেই বিষয়ে একটি মামলা হয়েছে। এখন মামলাটার ক্ষেত্রে দুটো জিনিস হতে পারতো, এক, মামলাটা অ্যাকসেপ্টেড, দুই, মামলাটা রিজেক্টেড, যে না এরকম কোনো ব্যাপার নয়, ওটা হিট অফ দ্য মোমেন্ট বেরিয়ে গেছে মুখ থেকে, স্লিপ অফ টাং, ওটাকে ইগনোর করা যেতে পারে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম কিন্তু কোনোটাই করলেন না। তিনি বললেন যে সুপ্রিম কোর্টে আগামীকাল মামলা আছে, তাই আপাতত আমি মামলাটা শুনবো না। বেস্ট হয় আপনারা এই মামলাটা সুপ্রিম কোর্টে নিয়ে যান, সুপ্রিম কোর্টের নজরদারিতে এই জিনিসটা নিয়ে আসুন। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে বিনীত গোয়েলের ব্যাপার যে অনেক দূর যাবে, এই ইঙ্গিতটাই কি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দিয়ে দিলেন? সেই জন্যই তিনি মামলা এখন অ্যাকসেপ্টও করলেন না, সুপ্রিম কোর্টকে ঢাল করে ব্যাপারটাকে হোল্ডে রাখলেন এবং রিজেক্টের দিকেও গেলেন না। এবার সুপ্রিম কোর্টে সত্যিই যদি এই ব্যাপারটা মেনশানিং হয়,
সুপ্রিম কোর্ট কি ব্যাপারটাকে ইগনোর করতে পারবে? আর যদি বাই চান্স ইগনোর করে, তাহলে সেক্ষেত্রে কি হাইকোর্টে আবারও এই ব্যাপারটা নিয়ে দরজা খুলে রাখা হলো? সেই জন্যই কিন্তু এই ব্যাপারটা নিয়ে জল্পনা বাড়ছে। এবং সবথেকে বড় কথা, আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই ঘটনা জানিয়ে দেওয়ার পর এই বিনীত গোয়েল তড়িঘড়ি নবান্নে পৌঁছে গেছেন। আবারও বলছি, এখনও কনফার্মেশন নেই আমার কাছে বিনীত গোয়েল নিজে থেকে গেছেন না তাকে ডেকে পাঠানো হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন কিনা সেটা নিয়েও কিন্তু লুকোচাপা চলছে। কিন্তু যেটা সবথেকে বড় কথা জানা যাচ্ছে, যে স্বরাষ্ট্র সচিব যিনি রয়েছেন সেই নন্দিনী মুখার্জির সঙ্গে এই বিনীত গোয়েলের বৈঠক হচ্ছে। কী নিয়ে বৈঠক, কী ব্যাপার, সেই নিয়ে কিন্তু কিচ্ছু জানা যাচ্ছে না। তাহলে কালকে পদত্যাগের দাবি, আজকে হাইকোর্টে মামলা, আগামীকাল সুপ্রিম কোর্টে নিয়ে যেতে বলা, তার মাঝখানেই নবান্ন ক্যানে ডেকে পাঠালো। আর তার থেকেও বড় কথা, যে এই বিনীত গোয়েলকে যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি উঠছে, বা তাকে অ্যাটলিস্ট জিজ্ঞাসাবাদের যে দাবি উঠছে, তার পদত্যাগের যে দাবি উঠছে এবং তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেগুলো কেন? এবং সত্যিই কি সিবিআই এটা নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা করছে? সিবিআইয়ের কাছে একাধিক পয়েন্ট এসছে, 12টা, 1 ডজনের কাছাকাছি পয়েন্ট এসছে, এবং যেগুলো কিন্তু সত্যিই সিবিআই অফিসিয়ালদের ভাবাচ্ছে এখানে বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে। এবং সবথেকে বড় কথা, এই বিনীত গোয়েলের পুরনো কিছু কীর্তি, যেটা 11 এবং 12 নম্বর পয়েন্ট হিসেবে লিস্টিং হয়েছে সিবিআই তদন্তকারীদের কাছে, সেইটা কিন্তু বেশি করে ভাবাচ্ছে তাদের। এবং এই 11 এবং 12 নম্বরের যে কীর্তির কথা আসছে, যেটা নিয়ে সিবিআই বেশি চিন্তিত, সেটা এই বিনীত গোয়েলেরই কিছু সহকর্মী আছেন যারা একসময় একসঙ্গে কাজ করেছেন বা এখনও করছেন, তারা অতি সন্তর্পণে নাকি এই গোয়েন্দাদের হাতে তুলে দিচ্ছেন। কি বিষয় এক এক করে আপনাদের সামনে আসছি। দেখুন, প্রথম যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে, এই তদন্তে নেমে সিবিআই প্রাথমিকভাবে মনে করেছিল যে পদ্ধতিগত কিছু ত্রুটি হয়েছে, অর্থাৎ কারোর ইগনোরেন্সে ব্যাপারটাকে ডাইলিউট হয়েছে। কিন্তু যত তদন্ত এগিয়েছে, সিবিআইয়ের কাছে এই ছবিটা স্পষ্ট হয়ে গেছে যে অত্যন্ত যত্ন সহকারে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। অর্থাৎ এখানে কোনো বড় মাথা, এবং বড় মাথা মানে যে পুলিশ ইনভেস্টিগেশন সম্বন্ধে খুব ভালো করে জানে, পুলিশের কোনো বড় মাথার কাজ আছে, যার জন্যই এই তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এখন প্রশ্ন দুটো। এক, যেহেতু সিপি সেখানে ছিলেন, তিনি তো দায়িত্ব এড়াতে পারেন না। তাহলে এই যে বড় মাথাটার কথা বলা হচ্ছে, সেটাই কি বিনীত গোয়েল, নাকি তার থেকেও কোনো বড় মাথা আছে, যার গাইডেন্স বা যার অর্ডার বিনীত গোয়েল পুরোপুরি ইগনোর করতে পারেননি, এবং সেই জন্য তিনি বা তার ডিপার্টমেন্ট এটা করতে বাধ্য হয়েছেন? এই ব্যাপারটা দেখার দরকার আছে। সেই জন্য বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদের দরকার আছে। 2, তড়িঘড়ি যে মৃতদাহ হয়েছে, এই ধরনের সেন্সিটিভ কেসে সবসময়ই দেখা যায় যে কোর্টের একটা অর্ডার আসে সেকেন্ড টাইম একটা পোস্টমর্টেম করো, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের বিগত দিনের যে ঘটনা, সেখানে একাধিকবার দেখা গেছে সেকেন্ড টাইম পোস্টমর্টেমের অর্ডার হাইকোর্ট থেকে এসেছে। আনিস খানের কাণ্ডতেই হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আনিস খান যেহেতু ধর্মে মুসলিম ছিলেন, এবং তার দেহ সেখানে কবর দেয়া হয়েছিল, সেই কবর থেকে তুলে এটা করার কিন্তু জায়গা ছিল। সেই জন্যই কি যেহেতু এখানে যে যে বোনটি আমাদের চলে গেছে, তার দেহকে তড়িঘড়ি দাহ করে দেওয়া হয়েছে, এই রকম সেন্সিটিভ কেসে সেকেন্ড টাইম পোস্টমর্টেম করার দরকার হতে পারে। এবং সবথেকে বড় কথা, যদি কেউ অন্যায় না করে থাকে, পোস্টমর্টেমে যদি লুকোবার কিছু না থাকে, তাহলে সেকেন্ড টাইম পোস্টমর্টেমে কারোর কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে বডি প্রিজার্ভ করাটা অত্যন্ত দরকার ছিল। কিন্তু দেখা গেছে কলকাতা পুলিশের অতি তৎপরতা ছিল এই মৃতদেহ দাহ করার জন্য। একাধিক তথ্য প্রমাণ এসছে, সেখানে যারা শ্মশানের কর্মী ছিল তাদের বয়ান এসছে। এখানে বিনীত গোয়েলের কী ভূমিকা ছিল? কারুর নির্দেশে তিনি এটা করেছেন, তিনি এটা করিয়েছেন, নাকি তিনি এর কিছুই জানতেন না, তাকে অজ্ঞাতসারে রেখে এই চক্রান্তটা হয়েছে? জানার জন্য বিনীত গোয়েলকে দরকার আছে। পিওসি, প্লেস অফ অকারেন্স, যেটা তার কাছাকাছি ভাঙচুর হয়ে গেল, এত লোকের সমাগম হয়ে গেল, এই জায়গাটা বিনীত গোয়েল কি অজ্ঞাতসারে ছিলেন? এই জায়গাটার কোনো রকম কি ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না, পুলিশ বিভাগের ছিল না? 4 নম্বর যে পয়েন্ট আসছে, সঞ্জয় রায় স্কেপগোট। এখনও মনে করছে সঞ্জয় রায় হয়তো ঘটনা ঘটিয়েছে, কিন্তু সঞ্জয় রায় মূল অভিযুক্ত। এই যে বয়ানটা বারবার উঠে আসছিল, যেটা বিনীত গোয়েলের ডিপার্টমেন্টকে দিয়ে সামনে আনানোর চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী, সেই জায়গায় বিনীত গোয়েলের কি ভূমিকা রয়েছে, সেটা একটা বড় প্রশ্ন। 14 তারিখ রাত্রে তার ভূমিকা কী ছিল? তিনি বারবার বলছেন ইন্টেলিজেন্স ফেলিওর, যেটা কোর্টের কাছেও অবিশ্বাস্য লেগেছে। যে যেখানে 100 লোকের গ্যাদারিং হলে পুলিশের কাছে খবর থাকে, এত বড় কলকাতা পুলিশের ডিপার্টমেন্ট রয়েছে, তাদের ইন্টেলিজেন্স রয়েছে, তাদের কাছে 7,000 মব গ্যাদারিংয়ের কোনো খবর ইন্টেলিজেন্স ছিল না।
এই জায়গাটা একটা তাকে জেরা করার দরকার হয়ে পড়েছে। সবথেকে বড় কথা, সিবিআই সন্দীপকে জেরা করছে, বারবার ফাইনালি গ্রেপ্তার করেছে। সেই সন্দীপকে জেরা করা দূরের কথা, তার ঘটনা ঘটার 4 দিন অবধি যে তদন্ত পুলিশের হাতে ছিল, এই সন্দীপের জবানবন্দি অবধি নেওয়া হয়নি। সন্দীপের ভূমিকা প্রথম থেকেই সন্দেহজনক, অথচ এই বেসিক জায়গাটা কলকাতা পুলিশ এড়িয়ে গেছে। এটা বিনীত গোয়েলের নির্দেশে এড়িয়ে গেছে, নাকি বিনীত গোয়েল জানতেন না, তাকে এড়িয়ে তাকেই স্কেপগোট করে পুরো জিনিসটা পুরো হয়েছে? এটা একটা বড় প্রশ্ন। সবথেকে বড় কথা, এই দুর্নীতি তদন্ত মাস 7 আগে যেটা কোর্টের অর্ডারে কলকাতা পুলিশ, টালা থানার পুলিশ করেছিল, সেখানে এই সন্দীপকে ক্লিন চিট দেওয়া হয়েছিল। সেই ব্যাপারে বিনীত গোয়েলের কি ভূমিকা ছিল? এই ঘটনাগুলো যখন ঘটছে, জনগণই যখন সাধারণ প্রশ্নগুলো তুলে দিচ্ছে, বিরোধীরা তুলছে, সিবিআই ঢুকে গেছে। সিবিআই ঢুকে যাওয়ার পর এমন এক ব্যক্তিকে দিয়ে বারবার সাংবাদিক বৈঠক করানো হয়েছে, যেটা প্রশ্নের মুখে। তিনি হচ্ছেন ইন্দিরা মুখার্জি। তিনি যে জায়গায় আছেন, এই আরজিকর কাণ্ডের সঙ্গে তার কোনো সংযোগ ডিরেক্ট নেই। তিনি যে সেগমেন্টে কাজ করেন, আরজিকর সেই সেগমেন্টের মধ্যে পড়েই না। তাহলে তাকে কেন এই সাংবাদিক বৈঠকের জন্য বারবার পাঠানো হয়েছে? এবং এটা প্রমাণিত সত্য এখন, ইন্দিরা মুখার্জি যে সাংবাদিক বৈঠকে তথ্য দিয়েছেন সেগুলো বিভ্রান্তিকর এবং বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যাচার। সেই ভুল ধরিয়ে দিয়েছে আইএমএ, সেই ভুল অন্য অনেক জায়গা থেকে ধরিয়ে দেওয়া হয়েছে। এবার এটা ভুল নাকি অন্যায়, নাকি জেনে শুনে পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ইন্দিরা মুখার্জিকে ব্যবহার করা হয়েছে? এই ইন্দিরা মুখার্জিকে ব্যবহার করার পিছনে, সাংবাদিক বৈঠকে সামনে নিয়ে আসা, সেটার পিছনে বিনীত গোয়েলের ভূমিকা কি রয়েছে? বিনীত গোয়েল কি কিছুই জানতেন না? বিনীত গোয়েল এখানে তার জায়গাটা কি রয়েছে? কেন এই মিথ্যাচারটা ইন্দিরা মুখার্জিকে দিয়ে করানো হয়েছে? কে করাচ্ছে? এটা জানার দরকার হয়ে পড়েছে। যারা হুইসেল ব্লোয়ারের কাজ করেছে, তাদেরকে ফেক নিউজ বলে বিনীত গোয়েলের ডিপার্টমেন্ট বারবার হ্যারাস করেছে এবং মুখ বন্ধের চেষ্টা করেছে। এই জায়গায় বিনীত গোয়েলের ভূমিকা কি? কার নির্দেশে এটা তিনি করছেন? কাদের বাঁচাতে এটা তিনি করছেন? এবং যখন এই ডাক্তারি পড়ুয়ারা লালবাজার অভিযান করলো, সেখানে তারা ধর্নায় বসে গেল, বিনীত গোয়েল পিছনের দরজা দিয়ে পালালেন কেন? এই ছাত্রদের ফেস করার মতো জায়গা হলো না কেন? সেদিনকে রাতে গিয়ে তিনি কি কারুর সঙ্গে বৈঠক করলেন, আলাদা করে কথা বললেন? এবং সেই অনুযায়ী যে দাবিতে ছাত্ররা অনড় ছিল, সেই দাবিতে পুলিশকে পিছু হটে ছাত্রদের সেই দাবি মেনে নিয়ে 22 ঘন্টা বাদে তাদের লালবাজারে যেতে দিতে হলো। এইখানে কি বড় কোনো কিছু ব্যাপার ঘটেছে? পিছনের দরজা দিয়ে সেদিনকে তিনি পালালেন কেন? এই গেল কারেন্ট সিনারিও, যে জায়গা থেকে বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে মনে করছেন তদন্তকারীরা। এবং সেই ইঙ্গিত কি হাইকোর্টও থাকছে, এবং সেই হাইকোর্টে থাকার জন্যই টিএস শিবজ্ঞানম স্যার এটা পুরোপুরি সুপ্রিম কোর্টে পাশ করে দিলেন। সুপ্রিম কোর্টে কি এই পয়েন্টগুলো সত্যিই সিবিআই তুলে নিয়ে আসবে এবং বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদের দরকার আছে, সেখানে সুপ্রিম কোর্ট কি ভাবছে সেটা সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইবে? এইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ফলে আগামীকাল বিনীত গোয়েল এবং তাকে সংক্রান্ত এই জিনিসগুলো রয়েছে, এবং এখানে বিনীত গোয়েলের জন্য বড় অ্যাডভার্স সিচুয়েশন হতে চলেছে দুটো জিনিস নিয়ে। সেটা হচ্ছে তার অতীত। এইখানে কামদুনি কাণ্ডে, যখন কামদুনি কাণ্ড ঘটে, সেখানে দায়িত্বে ছিলেন বিনীত গোয়েল, এবং সেখানে যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল, যারা ধর্ষক এবং যাদেরকে একজন ছাড়াও পেয়ে গেছে, তাদের হয়ে এক আইনজীবী কাজ করছিলেন, যিনি এখন রাজ্য সরকারের বিরুদ্ধে এখানে আইনজীবী হিসেবে রয়েছেন এই মামলায়। তিনি অলরেডি আদালতকে জানিয়ে রেখেছেন যে কামদুনি কাণ্ডে যারা ধর্ষক, তাদের বাঁচাবার জন্য এই বিনীত গোয়েল কিভাবে তথ্য প্রমাণ নষ্ট করেছিলেন, তার সমস্ত কিছু সেই আইনজীবীর কাছে আছে। প্রয়োজনে আদালতের সামনে তিনি নিয়ে চলে আসবেন। অর্থাৎ বিনীত গোয়েলের ভূমিকা ধর্ষকদের বাঁচাবার জন্য ছিল, যিনি ধর্ষিতা হয়েছেন তাকে জাস্টিস দেওয়ার জন্য ছিল না। অতীতে এই ঘটনা ঘটেছে, এবং যে আইনজীবী তার সঙ্গে কাজ করেছিলেন তখন ধর্ষকদের হয়ে লড়াই করার জন্য, যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে তাদের হয়ে লড়াই করার জন্য, তিনি নিশ্চিতভাবে প্রমাণ আছে এই কথাটা বলছেন। ফলে বিনীত গোয়েলের ভূমিকা এইসব ধর্ষণ কাণ্ডে অত্যন্ত প্রশ্নচিহ্নের মুখে, এবং সেই কারণেই কি তিনি সিপি হিসেবে সেখানে ছুটে গিয়েছিলেন সেই অতীতের মতো এখানেও সেই কাজ করতে? 2 নম্বর, তার থেকেও বড় কথা, তার প্রাক্তন সহযোগী যারা বা তার সঙ্গে এখনও কাজ করছেন, কিন্তু বিনীত গোয়েলের এই আধিপত্যে, এই প্রতিপত্তে তারা খুব একটা মুখ খুলতে পারেন না, তারা গোপনে নাকি কিছু তথ্য তুলে দিচ্ছেন সিবিআই গোয়েন্দাদের হাতে। কি তথ্য তুলে দিচ্ছেন? এই বিনীত গোয়েলকে বাম আমলে
মেদিনীপুরে পাঠানো হয়েছিল, জঙ্গলমহলে পাঠানো হয়েছিল মাওবাদীদের ঠান্ডা করার জন্য। কিন্তু তিনি মাওবাদীদের ঠান্ডা করার বদলে বেসিক্যালি সেখানে যারা বিরোধী মনোভাবাপন্ন মানুষ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, তাদেরকে মারার কাজে, তাদেরকে দমন-পীড়নের কাজে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করেছিলেন। গুলির বন্যা চলেছিল, লাশের পর লাশ পড়েছিল এবং গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে সেই লাশকে আটকে দিয়ে একটা আন্দোলনের কথা ভেবেছিল। সেই জায়গা থেকে এই বিনীত গোয়েল নাকি তাদেরকে বুঝিয়েছিলেন যে এই সমস্ত লাশ কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো পোস্টমর্টেমের দরকার আছে, পোস্টমর্টেম হয়ে গেলে সেই লাশ ফেরত দিয়ে আসা হবে। লরি বোঝাই করে সেই লাশ সেখান থেকে বেরিয়ে গিয়েছিল, যার পুরো নেতৃত্বটা দিয়েছিলেন এই বিনীত গোয়েল। এবং সেই লাশের একটি লাশও আজ অবধি, বাম আমলের ঘটনা, আজ অবধি সেই সব গ্রামে ফেরেনি। এই সব নাকি তিনি কুকীর্তি করেছেন বলে একটা তার প্রাক্তন সহযোগীরা, সহকর্মীরা তারা অভিযোগ করছেন। এবং সেই সংক্রান্ত যা কিছু পেপার আছে, সেই সমস্ত কিছু পেপার যেখানে সিবিআইয়ের পৌঁছে গেছে। এই এই যে শেষ দুটি প্রশ্ন, কামদুনি কাণ্ড এবং মাওবাদী নিকেশ, এইগুলোকে আপাতত টেক্কা করে নাকি সিবিআই হাতে রাখছে। যদি সুপ্রিম কোর্ট ওই প্রথম 10টা পয়েন্টে কনভিন্স হয় এবং বিনীত গোয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য অর্ডার দেয়, তাহলে আর এই দুটো ব্যবহার করা হবে না। না হলে কিন্তু এই দুটো টেক্কাও কালকে সামনে আসতে পারে। ফলে আগামীকাল বিনীত গোয়েল খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হতে চলেছে সুপ্রিম কোর্টে। এটা নিয়ে দীর্ঘ আলোচনা, দীর্ঘ আইনি সওয়াল জবাবের একটা জায়গা রয়েছে এবং এই সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছে। আইনজীবী মহল যেটা বলছে যে এই পয়েন্টগুলো সামনে এলে সুপ্রিম কোর্টও বাধা দিতে পারবে না এই বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য। আর সেইটা যদি হয়, শেষ পর্যন্ত বিনীত গোয়েলের সূত্র ধরে তিনি যদি এর সঙ্গে সংশ্লিষ্ট হন বা না হন, তাহলে যার নির্দেশে এগুলো হয়েছে বা তাকে করতে বাধ্য হয়েছেন, সেই সমস্ত কিছু কি সামনে চলে আসবে? আর সেই জন্যই কি আজকে তড়িঘড়ি নবান্নে তাকে ডেকে পাঠানো হয়েছে? অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলের ভূমিকা সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো তুলছিল, সেই প্রশ্নগুলো কিন্তু এবার সিবিআইয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। ফলে অনেকেই প্রশ্ন করছেন যে বিনীত গোয়েলের গেম কি কালকেই শেষ হতে চলেছে সুপ্রিম কোর্টে? আর এইটা বুঝে গিয়ে নবান্ন তড়িঘড়ি আজকে কি কোনো স্পেশাল বৈঠক করছে? যদি এই বিষয়ে নবান্ন বা বিনীত গোয়েল নিজে মুখ খোলেন, অবশ্যই অনেক কিছু ক্লিয়ার হবে। কিন্তু যতক্ষণ না করছেন, কালকে যতক্ষণ না সুপ্রিম কোর্টে আরজি করে শুনানি শুরু হচ্ছে, এই নিয়ে কিন্তু অনন্ত জল্পনা চলতেই থাকবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সত্যি যে পয়েন্টগুলো উঠছে সেগুলো ভ্যালিড এবং সত্যি এই বিনীত গোয়েলকে সিবিআই জিজ্ঞাসাবাদ করা উচিত? না হলে আরজি করের অনেক রহস্যই থেকে যাবে। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।